দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ আছেন এবং আমাদের সঙ্গে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম আছেন। শেখ রবিউল আলম, আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখলাম লন্ডনে বাসে যাতায়াত করছেন। বাংলাদেশে তিনি যখন আসবেন, তিনি কি বাংলাদেশের পাবলিক বাসে চড়বেন? আফটারঅল গরিব দেশের গরিব বাস। আবার শাহবাগে ছাত্র দলের সমাবেশের মতো বড় কোনো সমাবেশ হলে পাবলিক বাসও আসলে ঠিকঠাক মতন পাওয়া যায় না। তিনি বাংলাদেশে আসলে কি করবেন? ধন্যবাদ আপনাকে। তিনি বাংলাদেশে আসলে কিভাবে, সেটা তো বাংলাদেশে আসার পরই বোঝা যাবে। কিন্তু রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে যদি উনি নির্বাচিত হন বা দায়িত্বপ্রাপ্ত হন, তখন সাধারণ বাসে চড়া তো খুব অনেক সময় হয়ে ওঠে না, রাষ্ট্রীয় প্রক্রিয়া অনুসরণ করতে হয়। আবার যদি সাধারণ জীবনযাপন করেন, যেটা এখন লন্ডনে তিনি করছেন, সেক্ষেত্রে প্রয়োজন হলে সাধারণ বাসে উঠতেও পারেন। এটা একটা মানসিকতার ব্যাপার। এবং আমি যতটুকু বুঝি এবং জানি, তুমি খুবই সাধারণ জীবনযাপন পছন্দ করেন এবং তার ভাবনার মধ্যে দেশপ্রেম আছে, তার ভাবনার মধ্যে নিয়ম মানার রীতি রয়েছে, আচরণে অত্যন্ত বিনয়ী এবং মার্জিত, একটা মানবিক গুণাবলী সমৃদ্ধ পার্সোনালিটি। এখন তিনি নিশ্চয়ই লন্ডনে যে পরিবেশ, সেখানে বাসে চড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সবসময় গাড়ির সুযোগ থাকে না, আবার সেলফ ড্রাইভে অভ্যস্ত, ড্রাইভ করে যাওয়ার হয়তো সবসময় সম্ভব হয় না, সেখানে পাবলিক বাসে চড়েছেন। এবং অনেক জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিও তো লন্ডনে, যারা রাজনীতির সাথে যুক্ত, রাষ্ট্র পরিচালনার সাথে যুক্ত, তারাও কিন্তু লন্ডনে পাবলিক বাসে চড়ে। আবার আমরা কানাডায় দেখেছি জাস্টিন ট্রুডোকে পাবলিক ট্রান্সপোর্টে চড়তে। আমাদের দেশটা রাজনীতিবিদরা কবে এমন বানাবেন যে হয়তো এক সময় আমাদের মতো গরিব মানুষ আর তারেক রহমানের মতো রাজনীতিবিদ একই পাবলিক ট্রান্সপোর্টে চড়তে পারবো? তার কাছে নিশ্চয়ই এই আশা জনগণের থাকবে। আজকে নিশ্চয়ই আমি প্রশ্ন করি, তারপর উত্তর দিবেন। শাহবাগে ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভেদ প্রতিহিংসার রাজনীতি আর নয়, দেশের জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে গুণগত রাজনীতি দেখতে চায়। তারেক রহমানের এই আহ্বানকে বিএনপি নেতাকর্মীরা আমল নিয়ে সংঘাত প্রতিহিংসা বন্ধ করবে বলে আশা রাখছেন কিনা, বা রাজনৈতিক বিরোধীরা তারেক রহমান বিএনপির শীর্ষ কোনো নেতা বা বিএনপিকে নিয়ে সমালোচনা করলে তার বিরুদ্ধে সহিংসতা করবে কিনা? কেননা এই ধরনের কেউ বলল যে শিলং থেকে ফিরে আসা গডফাদার, এটা বললো আর তাদের মঞ্চ ভেঙে দেওয়া হলো। এমন হবে না তো? আর না, সেটা তো হওয়া কাম্য নয় এবং হচ্ছেও না। শিলংয়ে গিয়ে যখন শিলংয়ের একটা জনপ্রিয় নেতাকে নিয়ে আপনি ভৎসনা করবেন, চরিত্রহরণ করতে চাইবেন, তার স্যাক্রিফাইসকে যখন বিতর্কিত করতে চাইবেন, তার কিছু অনুসারী ফুসে উঠবে, প্রতিবাদ করবে, সেটা খুব একেবারে হবে না। এটা বাংলাদেশের রাজনীতিতে এখনো পর্যন্ত সেটা প্রতিষ্ঠিত হয়নি। আমাদের রাজনীতিতে ধরেন কর্তৃত্বের জায়গা আছে, নেতৃত্ব দেওয়ার জায়গা আছে, স্বীকৃতির জায়গাগুলি আছে। সেটা নেতাকর্মীরা রাতারাতি একেবারে মেনে নেবে সেটা আশা করছি না। তবে বিএনপি বাংলাদেশের সহ অবস্থানের রাজনীতি, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনৈতিক প্রতিক্রিয়াকে পছন্দ করে। দেশ বিনির্মাণে সব রাজনৈতিক দর্শনের ঐক্য চায় এবং ধরেন তার যার রাজনৈতিক স্বতন্ত্র বা অবস্থান বজিয়ে রেখে রাজনৈতিক প্রতিযোগিতাটা চায়। এবং আমরা রাজনীতিতে ত্রুটি বিচ্যুতি আছে, ব্যর্থতাও থাকতে পারে। নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং জনগণের আকাঙ্ক্ষা ধারণ করে বিএনপি আগামী দিনে রাষ্ট্র ব্যবস্থাপনায় যদি জনরায় পায়, রাষ্ট্র ব্যবস্থাপনাটা দায়বদ্ধ থেকে করতে চায়, জনকল্যাণ নিশ্চিত করতে চায় এবং জন আকাঙ্ক্ষা ধারণ করে জনসমৃদ্ধি প্রতিষ্ঠিত করতে চায়। আর রাজনৈতিক জায়গায় যদি বলেন, আমরা একটা সহ অবস্থানের রাজনীতিতে বিশ্বাস করি এবং আগেও করেছি। বহুদলীয় গণতন্ত্র মানে কি? সব মতের আপনার রাজনীতি, সব মতের আপনার প্রতিযোগিতা, সব মতের প্রতি শ্রদ্ধা, সেটা বিএনপির আছে। ত্রুটি বিচ্যুতি যদি এর অতীতে থেকে থাকে, সেটা আবার ধরেন আমরা পরিশুদ্ধ হয়ে নতুন বাংলাদেশে একটা সাম্যের রাজনীতি চাই। একটা ধরেন আপনার আবারও বলতে চাই যে আমাদের যে মূলনীতি আছে, আমাদের যে ঘোষণাপত্র আছে, আমাদের যে গঠনতন্ত্র আছে এবং জনগণের কাছে যে 31 দফার রূপ ও রেখা আমরা উপস্থাপন করে অঙ্গীকার করেছি, তার আদলে রাজনীতি করতে চাই, দেশ গড়তে চাই। জি, ছাত্রদলের এই সমাবেশের পর পুরো সমাবেশ স্থল পরিচ্ছন্ন করে দেওয়া হবে, এমন একটি অঙ্গীকার ছিল। 2-3 ঘন্টা, প্রায় 3 ঘন্টা পার হয়ে গেছে, সমাবেশ শেষ হয়েছে। খোঁজ নিয়েছিলেন আপনারা কেন্দ্রীয় নেতারা যে সমাবেশ স্থল পরিষ্কার হয়েছে কিনা? এই দায়িত্বটা আমার ছিল না, তবে আমি ফেসবুকে দেখেছি ছাত্র দলের ছেলেরা পরিষ্কার করছে। পরিপূর্ণভাবে পরিষ্কার করতে সক্ষম হয়েছে কিনা আমি সর্বসব অবস্থা জানি না, তবে আমি নিজে দেখেছি ভিডিওতে যে তারা পরিষ্কার করছে দলবদ্ধভাবে। আমার বিশ্বাস যে যদি এই অঙ্গীকার থেকে থাকে, নিশ্চয়ই ছাত্র দলের ছেলেরা তা বাস্তবায়ন করবে।
এবং ওই বাস্তবায়ন করার দায়িত্ব তাদের উপর পড়ে। অঙ্গীকার না থাকলেও সে ব্যাপারে ছাত্রদল সজাগ আছে, সচেষ্ট আছে। নিশ্চয়ই ওখানে যে জরাজীর্ণতা হয়েছে এই সমাবেশের ফলে সেটা থাকবে না বলে আমার বিশ্বাস, এবং সেখানে ছাত্রদল ভূমিকা রাখবে। আমি একটা বাক্য দিয়ে শেষ করতে চাচ্ছিলাম, তারেক রহমান বাংলাদেশে আসলে যদি পাবলিক বাসে চলার কথা যেটা বলছেন সেই পরিবেশ হবে কিনা। নিশ্চয়ই নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সেটা আমাদের রাজনৈতিক অঙ্গীকার যে আমাদের পাবলিক ট্রান্সপোর্ট বলেন, জীবন আপনার রাস্তাঘাটের নিরাপত্তার কথা বলেন এবং যানজটের কথা বলেন, সে ব্যাপারে তো আমরা ঐক্যবদ্ধ হয়ে একটা সুষ্ঠু রাজনৈতিক ধারা এবং রাষ্ট্র ব্যবস্থাপনার ধারা প্রতিষ্ঠিত করতে চাই। জবাবদিহিতার আওতায় যদি আমরা এই পাবলিক ট্রান্সপোর্টগুলি আনতে পারি এবং ধরেন সেটার চলাচলের উপযুক্ত কিনা, ফিটনেস ঠিক মতো আছে কিনা, নিয়ম মেনে চলছে কিনা, এই ধারা প্রতিষ্ঠিত করার অঙ্গীকার আমাদের আছে। তো সেটা প্রতিষ্ঠিত হলে নিশ্চয়ই আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও পাবলিক বাসে চলতে পারবে। বেশ কয়েকবার সুযোগ পেয়েছিল রাষ্ট্র পরিচালনা করার, তখন আমরা এই অবস্থা দেখিনি। কিন্তু আপনাকে একটা কথা মনে রাখি, আমি বলে দিই, যতবার সুযোগ পেয়েছে বিএনপি কিন্তু ওই বিদ্যমান কাঠামোতে, বিদ্যমান অর্থনৈতিক সক্ষমতার মধ্যে দিয়ে যথেষ্ট অগ্রগতি, যথেষ্ট উন্নয়ন করেছেন। আজকে 54 বছরে যে বাংলাদেশ দেখছেন সেটা একেবারে ব্যর্থ বলার সুযোগ নেই। এই পয়েন্টে আসলে আমি আর কথা বাড়াতে চাই না, কারণ অগ্রগতি, উন্নতি, বহুত বয়ান এ জাতি শুনেছে, এবং কিন্তু যে লন্ডন দেখেছেন সেই লন্ডনে একদিনে হয়নি। এক একজনের চোখে আসলে উন্নয়ন এক এক রকম। আলাউদ্দিন মোহাম্মদ, আপনাদের সমাবেশে লোক সমাগম কেমন হয়েছে? আমাদের আজকের যে সমাবেশ হয়েছে সেটা আমাদের মূলত ছিল যে গণঅভ্যুত্থানের যে ঐতিহাসিক এক দফা, সেটাকে আমরা আমাদের মতো উদযাপন করব, এবং সারা দেশের যে জুলাই পদযাত্রা হলো, পদযাত্রার মাধ্যমে আমাদের যে সংগঠনের নেতাকর্মীরা আছেন তাদেরকে এক জায়গায় সমবেত করব। তো আমরা চেষ্টা করেছি যে এখানে যেহেতু ছাত্রদলের একই দিনে সমাবেশ আছে এবং আমাদেরও সমাবেশ একই দিনে, বাট এটা এবং একই সাথে এটা একটা অফিসিয়াল ডে, আজকে দুটো পরীক্ষাও ছিল। আমরা চেষ্টা করেছি এটাকে খুব বড় না করে এটাকে একটা নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ রাখার ব্যাপারে। আপনাদের চেষ্টাই ছিল যে খুব বড় যেন না। আমাদের এখানে আপনি জানেন যে রাজনৈতিক দলগুলো সমাবেশগুলো নির্ভর করে আসলে আপনি লজিস্টিক সাপোর্ট কতটুকু নেতাকর্মীদের দিলেন। এখন যে উপজেলা আমরা একটা বাস পাঠিয়েছি সেখানে 4টা বাস পাঠিয়ে 4টা বাস ভর্তি লোকজন আসতো, আমরা একটা বাস পাঠিয়েছি 1 বাস ভর্তি লোকজন আসছে। ব্যাপারটা হলো যে এটা একটা সাংগঠনিক আপনার কাঠামোর অংশ, এবং সংগঠন যদি চায় একই দিনে আপনার 4 গুণ সমাবেশও করতে পারে, আবার 1 গুণও করতে পারে। এটা নির্ভর করে আমরা কিভাবে চাচ্ছি। জি, আলাউদ্দিন মোহাম্মদ, অনেকেই আজকে নানান জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছিল যে আপনাদের সমাবেশের ফুটেজ যেন ড্রোন দিয়ে না নেওয়া হয়, তাহলে নাকি আপনারা লজ্জা পাবেন। কিন্তু আপনি পরিষ্কার করলেন যে আপনারাই চাচ্ছিলেন না জনভোগান্তি কমাতে আসলে সেই পরিমাণ লোক সমাগম হোক। আপনাদের যে 24 দফা ইশতেহার, সেটি থেকে আমি একটি পয়েন্টে কথা বলছি, 13 নম্বর, নারী নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন। জুলাই গণ অভ্যুত্থানে নারীদের ব্যাপক অংশগ্রহণ ও নেতৃত্বের পরেও রাষ্ট্র জাতীয় জীবনে ব্যাপক হারে নারীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি। তাই নারীর ক্ষমতায়ন বাড়াতে নিম্নকক্ষে 100টি সংরক্ষিত আসনে নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচনের ব্যবস্থা করব, যার সংখ্যা রাজনীতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধির সাথে সাথে হ্রাস করা হবে। উত্তরাধিকার সম্পত্তিতে নারীদের প্রাপ্য অধিকার দ্রুত বুঝে পেতে সর্বপ্রকার আইনি সহায়তা প্রদান করা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ, পদোন্নতি ও বেতন কাঠামোতে নারী পুরুষ বৈষম্য দূর করতে প্রয়োজনীয় নীতিমালা ও পদক্ষেপ গ্রহণ করা হবে। পরিবারেও আমাদের সার্বিক অর্থনীতিতে গৃহিণী নারীদের অবদান দেশজ উৎপাদন হিসেবে মর্যাদা পাবে ও মোট দেশজ উৎপাদনের মধ্যে অন্তর্ভুক্ত হবে, সহ আরও বেশ কয়েকটি ভালো ভালো কথা আপনারা বলেছেন। এখন পড়ে শোনাই, আর কখনো রাজনীতির সঙ্গে যুক্ত না হওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক মুখপাত্র ফাতেমা খানম। বলেছেন, চট্টগ্রামে যাদের সঙ্গে জুলাই আন্দোলন করেছি তারাই আজ নারীদের নিয়ে বিভিন্ন ধরনের বয়ান তৈরির চেষ্টা করছেন, নারীদের ধ্বংস করার চেষ্টা করছেন। এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগরের বর্তমানে স্থগিত সাবেক আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন গণমাধ্যমকে ব্যাখ্যা করেছেন বা বলেছেন, পরিষ্কার করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত করা হয়েছে। এখন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও জাতীয় নাগরিক পার্টির কমিটিতে যারা পদ পাবেন না বলে ভাবছেন তারাই বিভিন্ন অজুহাতে পদ ছাড়ছেন। আলাউদ্দিন মোহাম্মদ, কার কথা আসলে সত্য? আমরা ওড়নাকাণ্ড দেখেছি, উমামার বক্তব্য শুনেছি, নারীদের ধ্বংস করার যে অভিযোগ ফাতেমা করেছেন 5ই আগস্টের পর হোক বা আসলে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে, কতটা সত্য? কার কথা সত্য, কার কথা মিথ্যা?
হ্যাঁ, প্রথমত আমরা যে সমাজে বসবাস করছি সেখানে নারীদের স্বাভাবিক জীবনযাপনে আমরা যদি উন্নত বিশ্বের সাথে কম্পেয়ার করি অনেক ক্ষেত্রে ঘাটতি আছে এবং আমরা দেখি যে তাদেরকে আমরা সেই পরিবেশ করে দিতে পারি না। এর মধ্যে একটা বড় আপনার বাধা হলো মনস্তাত্ত্বিক বাধা। আমরা কিন্তু সত্যিকার অর্থে নারীর যে অংশগ্রহণ অর্থনীতিতে এত ব্যাপক এবং কত বিস্তৃত হওয়ার পরও কিন্তু আমরা কখনোই নেতৃত্বের জায়গায় এবং নারী যখন তার এজেন্সি নিয়ে কর্তাসত্তা নিয়ে যখন হাজির হয় তখন তাকে আমরা সহ্য করতে পারি না। এনসিপি পারে এটা কিন্তু, হ্যাঁ, এনসিপি পারে এবং এনসিপি কমিটেড। এনসিপি এখন একটা সমাজকে, যেটা ভাই বললেন যে লন্ডন একদিনে গড়ে ওঠেনি, বাংলাদেশও আসলে বাংলাদেশের যে আর্থসামাজিক প্রেক্ষাপট সেখান থেকে নারীদেরকে যেভাবে নারীরা আন্দোলনে নেমে এসেছিল ঠিক সাংগঠনিক প্রক্রিয়ায় রাত জেগে আপনার সংগঠন করা, আপনার দিনের বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে মানুষের কাছে যাওয়ার ব্যাপারে কিন্তু সমাজের একটা গ্রহণযোগ্যতার একটা বড় আপনার ভূমিকা আছে। তো আমরা এখানে চাইলেও কিন্তু এখানে আমরা পুশ করতে পারবো না কোনো নতুন কিছু করার, এটা প্রতিটা রাজনৈতিক দলের ক্ষেত্রে এটা সত্য। তবে আমরা একটা জায়গায় কমিটেড যে আমরা অবশ্যই 33% নারী আমাদের সংগঠনের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। তার অংশ হিসেবে কিন্তু আমরা কেন্দ্রীয়ভাবে দেখেছি অনেক নারী যারা চাকরি ছেড়ে এসেছেন আমাদের সাথে কাজ করার জন্য, যারা শিক্ষা জীবন শেষ করার পর এখন ক্যারিয়ার হিসেবে রাজনীতিতে বেছে নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। তো স্বাভাবিকভাবেই বিভিন্ন স্তরে যখন তাদের উপর নিপীড়নের সংবাদ শুনি, এবং এটা কিন্তু আমরা খুব গুরুত্ব দিয়ে দেখি বলে কিন্তু এটা সামনে আসে। আপনি যে ঘটনাগুলো বললেন অতীতে, আমরা দেখেছি যে নারী নেত্রীরা শুধুমাত্র এনসিপির জন্য না, প্রতিটা নারী নেত্রী সামাজিক হেনস্থার শিকার হয়, আপনার ফেসবুকে কিংবা সোশ্যাল মিডিয়ায় বুলিংয়ের শিকার হয়। দলের মধ্যে তো হয়, কিন্তু বিষয়টা হলো দলের মধ্যে যেই আপনার ঘটনাগুলো, এগুলো কিন্তু সামাজিক যে বাস্তবতার ঊর্ধ্বে না, বাইরে না। সো এই জায়গাটা আমরা চেষ্টা করছি এবং আমরা কমিটেড, এবং আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স এখনো অব্যাহত রাখছি এবং ভবিষ্যতেও রাখবো। কারণ জেনজি যেটা, এরা কিন্তু আপনার যে নারী পুরুষ বৈষম্য কিংবা নারী পুরুষ এরা সহাবস্থানের নীতিতে এরা বিশ্বাসী, এবং একই সাথে তাদের যে শিক্ষা জীবন, তাদের যেই কর্মজীবনে বাস্তবতা, এই বাস্তবতার বাইরে গিয়ে আমরা কখনো রাজনীতি করতে পারবো না। ববি হাজ্জাজ, এনসিপি যে আছে 24 দফা তাদের ইশতেহার প্রকাশ করলো জাতীয় শহীদ মিনারে, তাদের জাতীয় প্রতিরক্ষা কৌশলটি একটু আপনাকে পড়ে শোনাচ্ছি, দর্শকদেরও একই সঙ্গে বলছি। আমরা বিশ্বাস করি শক্তিশালী প্রতিরক্ষা সক্ষমতা ছাড়া কার্যকরী বৈদেশিক নীতি সম্ভব নয়। গণ প্রতিরক্ষা দর্শনের ভিত্তিতে আমরা তরুণ জনগোষ্ঠীকে একটি সংগঠিত সুশৃঙ্খল শক্তি হিসেবে দেশের সর্বাত্মক সেবায় উদ্বুদ্ধ করব। আমরা অত্যাধুনিক সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের মাধ্যমে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব। পাশাপাশি সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি অধিগ্রহণ, দেশীয় সামরিক গবেষণা উন্নয়নের বিনিয়োগ এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর মাধ্যমে সেনাবাহিনীতে একটি UAW ব্রিগেড গঠন করব। একই সঙ্গে আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সংহত করতে নন নিউক্লিয়ার সেকেন্ড স্ট্রাইক সক্ষমতা অর্জন করব এবং আমাদের নৌবাহিনীকে সাবমেরিন ভিত্তিক একটি শক্তিশালী ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে গড়ে তুলব। আমাদের প্রতিরক্ষা কৌশলের কেন্দ্রে থাকবে নিজস্ব ভূপ্রাকৃতিক গঠন, যা নদী বিধৌত অঞ্চল ও বঙ্গোপসাগর কেন্দ্রিক নিরাপত্তা চাহিদা মাথায় রেখে সুসমন্বিতভাবে গড়ে তোলা হবে। রাষ্ট্রীয় সার্বিক নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা একটি জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করব। আমাদের সমন্বিত প্রতিরক্ষা নীতির কেন্দ্রে থাকবে সংসদীয় নজরদারি, নাগরিক অধিকার রক্ষা এবং আঞ্চলিক শান্তি ও কূটনৈতিক ভারসাম্যের প্রতি প্রতিশ্রুতি। কেমন মনে হলো তাদের প্রতিরক্ষা নিয়ে তাদের পরিকল্পনা? নতুন একটি দল, নিবন্ধনও পায়নি এখন। জি নিকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে আজকে প্যানেলের সবাইকে সালাম, শুভেচ্ছা। প্রথমত এনসিপির যে 24 দফা তারা আজকে ডিক্লেয়ার করেছেন, তার ভেতরে ডিফেন্সটাও আমি দেখলাম, স্পেশালি আপনি এখন পুরোপুরি পড়ে শোনালেন, আগে না দেখলেও হতো। খুব সুন্দর করে তারা লিখেছেন, অনেক কিছু লিখেছেন, এবং কিছু দূর রাজনৈতিকভাবে, মানে এখানে কোনো কিছুর সাথে যে আমি দ্বিমত পোষণ করব তা না, ওনারা সুন্দরভাবে লিখেছেন, অনেক ব্রড অ্যাঙ্গেলে অনেক কিছু লিখেছেন। এই ব্রড অ্যাঙ্গেলে কোনটা কতখানি সম্ভব, কিভাবে সম্ভব, এগুলো আসলে দেখেন, প্রতিরক্ষা একটা স্পেশালাইজড ফিল্ড। সো ডিফেন্স স্ট্র্যাটেজি এটা খুবই হাইলি স্পেশালাইজড একটা জিনিস। ডিফেন্স স্ট্র্যাটেজি নিয়ে একজন পুঙ্খানুপুঙ্খভাবে আপনার বিশ্লেষণ করে আলোচনা করার জন্য একজন ডিফেন্স এক্সপার্টই দরকার। ওনারা সুন্দর করে বড় দাগে অনেক কথা বলেছেন, যেটা বড় দাগে যে কোনো কাউকে বলতে বললে বোধহয় রাজি হবেন। অনেকটা হয়তো বাস্তবিক অবাস্তবিক হতে পারে শর্ট টার্মের জন্য, লং টার্মের জন্য নিশ্চয়ই অনেক কিছুই বাস্তবিক হবে, এর সাথে অনেক কিছু অ্যাডেড হতে পারে, না হতে পারে। তবে একটা জিনিস আমি জাস্ট ছোট্ট করে অ্যাড করি, এটা সুন্দর বলেছেন, আরও বেশ কিছু ওনার 24টার ভেতরে
বেটার হেলথ কেয়ার নিয়ে যখন কথা বলেছেন, শিক্ষা নিয়ে যখন কথা বলেছেন, কিছু জিনিস বলেছেন আমি একেবারেই একমত না, বাট অনেক কিছু ভালো ভালো কথা বলেছেন। তবে একটা জিনিস আমি এনসিপি যেহেতু এখানে আছেন এবং এনসিপির সকলকে আপনার শোর মাধ্যমেই বলবো, ওনাদের দলের পরিচিতিটা আগে ক্লিয়ার করা, মানে ওনাদের একটা সর্ট অফ ইডিওলজিক্যাল ডকুমেন্ট বা একটা কনস্টিটিউশনাল ডকুমেন্ট ওনারা যেন তৈরি করেন, যেন ওনাদের দলেরও সবাই জানেন এনসিপি মানে কি। মানে যে কোনো ফুয়াদ আছেন, ফুয়াদের দলের ইডিওলজিক্যাল ডকুমেন্ট আছেন, ফুয়াদকে কেউ পছন্দ করুক না করুক জানে দল এটার জন্য স্ট্যান্ড করে। ওনার দলের, বিএনপির, আমার দলের, সব দলের আছে। এনসিপির আসলে প্রেসিডেন্ট আর জেনারেল সেক্রেটারি সেম জিনিস চিন্তা করছে কিনা, সেম ইডিওলজিতে বিশ্বাস করে কিনা, এটা ওই ডকুমেন্ট না হওয়া পর্যন্ত তারা নিজেরাই জানবেন না। সো আমি সর্ট অফ আবেদন জানাবো বা রিকোয়েস্ট করবো তারা তরুণ তাদেরকে যে আপনারা তাড়াতাড়ি ওই ডকুমেন্টটা আগে করেন, মানে আপনাদের পার্টি কি এই ডকুমেন্টটা আগে করেন, তারপর অন্য সব ডকুমেন্ট করলে সবচেয়ে ভালো হয়। জি ববি হাজ্জাজ, আজকে পাশাপাশি দুটি সমাবেশ ছিল, ছাত্রদলের সমাবেশ, তো অনেক বড় অনেক লোক সমাগম হয়েছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা খুব শুনি 5ই আগস্টের পরে। এই ধরনের সমাবেশে জনভোগান্তি হওয়াটা কি আসলে নতুন বন্দোবস্তের বহিঃপ্রকাশ কিনা? দেখেন, আমাদের অবভিয়াসলি আমি বিশ্বাস করি আমাদের একটা প্রচেষ্টা থাকা উচিত যে আমরা যখনই কোনো কর্মসূচি বা কর্মকাণ্ড করব জনভোগান্তি যেন না হয়। এবং আমি বিএনপির হয়ে কথা বলতে পারবো না, তবে একটা জিনিস আমি বলতে পারি যে শনিবার ট্রেডিশনালি আমাদের উইকেন্ডের ভেতরে পড়ে। সো উইকেন্ডে জনভোগান্তিটা আসলে অত বেশি হবার কথা না, এটা হয়তো তাদের বিবেচনায় থাকতে পারে। একই সাথে আমরা অনেকগুলো দল বা গোষ্ঠীকে দেখেছি বারবার করে এই শাহবাগ বা এরকম জায়গা ব্লক করতে। সো তখন যদি আমরা প্রত্যেকবার প্রশ্ন উঠাই একটা জিনিস, আর যদি জাস্ট একটা দল করলে প্রশ্ন উঠাই, তাহলে জিনিসটা খুব বায়াসড মনে হয়। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে চাকরি প্রত্যাশী একজনের ভাইবা পরীক্ষার প্রবেশপত্র ডে স্টোরি হিসেবে প্রকাশ পেয়ে গেছে। ওই প্রবেশপত্রে চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির এবং সাবেক সংসদ সদস্য মোহাম্মদ লতিফুর রহমানের সুপারিশকৃত স্বাক্ষর দেখা গেছে। জামায়াতকে অনুসরণ করতে বলেছেন প্রেস সচিব, প্রধান উপদেষ্টা প্রেস সচিব, কিছু কিছু বিষয়ে আইন শৃঙ্খলা এবং মানে তাদের শৃঙ্খলা এবং সততায়। তাহলে তো চাকরি প্রার্থীদের জন্য সুপারিশও করতে হবে নাকি? মানে কি কি বিষয়ে জামাতকে অনুসরণ করা উচিত বলে মনে করেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে কোনো দল রাষ্ট্রীয় সুযোগ সুবিধাতে কিভাবে অংশগ্রহণ করবে সেটা তো প্রোটোকল লেখা আছে। একটা বিশ্ববিদ্যালয়ে কিভাবে একজন শিক্ষককে নিয়োগ করা হবে তার একটা পুরো প্রসেস দেওয়া আছে। এবং মাঝখানে দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগেরও পরীক্ষা নেওয়া শুরু করেছে, লিখিত ভাইবা, একটা টোটাল অ্যাডমিশন টেস্টের মতো করে পরীক্ষা নেওয়া শুরু করেছে। তদবির বিষয়টাকে শুধু জামাতের এই পার্টিকুলার ইনসিডেন্ট আকারে দেখলে চলবে না, এটা একটা রাষ্ট্রীয় সংকট। যেভাবে আপনি পাবলিক ট্রান্সপোর্টের কথা বললেন, উনি চড়বেন কিনা, তিনি চড়বেন কিনা, এবং এইটা আমাদেরকে প্রতিদিন ডিল করতে হয়। আমরা যারা রাজনীতি করি প্রত্যেক দিন যে একজন প্রতিবন্ধীর মা আসছেন, যে তার বাবার পক্ষ থেকে একটা ফ্ল্যাট আছে অমুক জেলাতে, তাকে যদি অমুক জেলা থেকে এনে অমুক জেলায় থাকার ব্যবস্থা করা হয় তাহলে প্রতিবন্ধী মেয়েটার ট্রিটমেন্টটাও ভালো চলবে, খরচও কমে যাবে। হাজব্যান্ড ওয়াইফ দুজন দুই জেলায় কাজ করে, দুই প্রান্তে, বাচ্চারা অ্যাফেক্টেড হচ্ছে। কেন এই প্রসেসগুলো ওয়ার্ক করছে না? মানে এইটা তো একটা সমস্যা ধরেন, তাহলে একটা সিস্টেমের ভিতরে তো এইটাকে অ্যাড্রেস করবার মতো প্রোটোকল থাকতে হবে, যে সিস্টেমের ভিতরে, আমলাতন্ত্রের ভিতরে তিনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার মধ্য দিয়ে তার এই মানবিক ব্যাপারগুলোকে রাষ্ট্র বিবেচনায় নিতে হবে। কিন্তু রাষ্ট্রগুলো নিচ্ছে না। আপনি দেখেছেন তথ্য আপা নামে একটা আন্দোলন চলছে প্রায় 65-66 দিন ধরে, যারা গ্রামীণ মহিলাদেরকে একটা ম্যাসিভ সার্ভিস দেয়, সেটা হচ্ছে রাষ্ট্রের সেবার সাথে ডিজিটাল প্রক্রিয়াটা। সকল ধরনের সেবা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। তো যে মানুষটা, যে মেয়েটা কোনোদিন গ্রামে স্কুলে যায় নাই, শিক্ষিত না, সেই রকম একটা প্রকল্প রাষ্ট্র বন্ধ করে দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ আমলাদের এই প্রকল্প থেকে আর চুরি করবার কোনো জায়গা নাই। এটাকে বাতিল করে দিয়ে তারা একটা থার্ড ফেজ খুলতেছে 930 কোটি টাকার লুটপাটের প্রকল্প। এবং 2000 মেয়েকে কাজ থেকে বেকার করে দিয়ে আউটসোর্সিং কোম্পানি দিয়ে নতুন 2000 মেয়ে নেবে। তাহলে প্রতিজনে 10 লাখ যদি হিসাব করেন 15 লাখ। এবং এই অধিকাংশ আউটসোর্সিং কোম্পানির মালিক হচ্ছে সাবেক সচিব, সাবেক আমলা এবং রাজনৈতিক দলের নেতারা। তাহলে চিন্তা করে দেখেন যে রাষ্ট্র কিন্তু গৌণ হয়ে গেছে। তা আপনি যখন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এক্সাম্পল দিলেন, এটা তো প্রত্যেক দিন এই রাষ্ট্রে প্রতিটা ইনস্টিটিউশনে হচ্ছে।
এবং এটাই তো হচ্ছে এই রাষ্ট্রের ফেইলিওরের বাস্তবতা, যে কারণে দশকের পর দশক ধরে আন্দোলন, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। মানে আপনি একটা দেশের জন্য আর কতবার যুদ্ধ করবেন? দেশ তো হয়ে গেছে, যুদ্ধ তো ৭১ একবার হয়েছে, এটার জন্য আবার যুদ্ধ করতে হচ্ছে কেন? তো গোড়ায় হাত দিতে হবে যে ওয়াই দ্য ইনস্টিটিউশনস অফ দ্য কান্ট্রি আর নট ফাংশনিং। কোনো প্রতিষ্ঠান ফাংশন করছে না। এবং দেখেন, আমরা যারা ঐকমত্য কমিশনে লম্বা সময় গেলাম আসলাম আলোচনা করলাম, দুইটা বিষয় সিরিয়াসলি আলোচনার জন্য আমরা কমিশনকে বারবার তাগাদা দিয়েছি। তার ভিতরে একটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার, পার্টিকুলারলি পুলিশ, এবং সেকেন্ড হচ্ছে জনপ্রশাসন। বাধ্য করতে না পেরে আমরা ব্রিফিং পর্যন্ত করেছি যে আমরা এটা আলোচনা করতে চাই, কিন্তু এজেন্ডাভুক্ত হচ্ছে না। পরে এইটার একটা অংশ, পুলিশ কমিশনের একটা অংশ আপনারা দেখেছেন, এটা কিন্তু পুলিশের হোলসেল রিফর্মের আলোচনা না, শুধু একটা কমিশন গঠন হবে, এটা একটা আলোচনা হয়েছে। জনপ্রশাসন নিয়ে আলোচনাই তুলতে পারলাম না। তাহলে রাষ্ট্র সংস্কারটা কাকে দিয়ে করাবে? দিন শেষের প্রত্যেকটা প্রজ্ঞাপনের জন্য আমলাদের কাছে যেতে হবে না? সেই আমলাদেরকে আমরা কোনোভাবে কাজের ব্যাপারে নিষ্ঠাবান করা, প্রফেশনাল করা, পেশাদার করবার ব্যাপারে চেষ্টা করে বাধ্য করতে পারছি না। সেখানে তারা ৯টা ৫টা ডিউটি করতে পারবে কি পারবে না, করতে হবে কিনা সেটা নিয়ে তারা আন্দোলন করছে। তো সেই জায়গাতে আপনার ভিসি বলেন, ওইখানে অ্যাপয়েন্টমেন্ট বলেন, ডিসি অ্যাপয়েন্টমেন্ট বলেন, পুলিশের ভিতরে এসপি ডিআইজি কে হবে, প্রত্যেক আমলা মনে করে তার সচিব হওয়া উচিত ছিল, প্রত্যেক পুলিশ কর্মকর্তা মনে করে সে আইজি হওয়ার যোগ্য। তাহলে একটা রাষ্ট্রে আসলে কয়টা আইজি পদ আপনি তৈরি করবেন? প্রত্যেক আমলা মনে করছে তার পদটা ডাম্পিং পোস্ট, তাকে আসলে ওই পদে দিলে ইনসাফ হবে। তাহলে এই যে মনস্তত্ত্ব, আপনি যদি রাষ্ট্রের সংস্কারে হাত না দেন, আমলাতন্ত্রকে ঢেলে না সাজান, বিশ্ববিদ্যালয়গুলোকে প্রফেশনালি রিক্রুটমেন্ট করবার পরিচয় তৈরি না করতে পারেন, তাহলে এই সিম্পল মাইক্রো এক্সাম্পল দিয়ে আপনি সমাধানে যেতে পারবেন না। এটা একটা বের হয়েছে, বড় বড় দলগুলো করছে না, আমি নিজেই তো দেখতে পাচ্ছি, অমুক দলের তমুক স্ট্যান্ডিং কমিটির অমুক মেম্বার তমুক মেম্বার সুপারিশ করে দিয়েছে, এটা হচ্ছে আবার ওইটা হচ্ছে না, আবার মানে একজন করে দিয়েছে আরেকজন আবার সেই সুপারিশকে ওভাররাইড করতেছে, এই ধরনের ঘটনা ঘটতেছে। জি, সবই হচ্ছে। তবে তার বাচ্চাটি ভিডিও গেমস না খেললে হয়তো এই দুর্ঘটনাবশত এই জিনিসটা সামনে আসতো না, অকাট্য প্রমাণ হিসেবে আমরা হাজিরও করতে পারতাম না। ববি হাজ্জাজ প্রধান উপদেষ্টা প্রেস সচিব ইংরেজিতে একটি পোস্ট করেছেন, বাংলা করলে মানেটা হয় এমন, শফিকুর রহমান ভাইয়ের হৃদরোগের পর আমি তার কথা ভাবছি এবং তাকে আমার প্রার্থনায় রাখছি। গভীর অনিশ্চয়তার সময় তার শান্ত নেতৃত্ব এবং সংস্কার প্রক্রিয়া গঠনমূলকভাবে জড়িত হওয়ার ইচ্ছা স্পষ্ট হয়ে উঠেছে। তার তত্ত্বাবধানে জামায়াত অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং সততার জন্য একটি সুনাম বজায় রেখেছে, যা সকল দলের অনুকরণ করা উচিত। তার এই কথাটি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। যদি জামায়াত সততা এবং শৃঙ্খলায় উদাহরণ তৈরি করতে পারে, তাহলে তাকে অনুসরণ করতে সমস্যা কোথায়? দেখেন, আমি জানি না, মানে শফিক ভাই উনি অবভিয়াসলি একজন অসুস্থ মানুষের সুস্থতা কামনা করে সুন্দর একটা পোস্ট করেছেন, এটা নিয়ে হয়তো 100টা মানে বের করার দরকার নেই। প্রবলেমটা আসলে এই পার্টিকুলার পোস্টটা নিয়ে না, প্রবলেমটা হলো শফিক ভাই এই ধরনের অনেক পোস্ট অনেক দিন ধরে দিয়ে আসছেন। উনি কাউকে প্রধানমন্ত্রী দেখতে চান এরকম পোস্ট দিয়েছেন, কোনো একটা দল কোথাও গেলে সেখানে সবার যাওয়া উচিত এই ধরনের পোস্ট দিয়েছেন। সো তখন উনার সম্বন্ধে মানুষের একটা ধারণা হয় যে উনি পক্ষপাতিত্ব করছেন। তো পক্ষপাতিত্ব উনি নিজে ব্যক্তিগতভাবে করলেও উনি একটা যে অফিস ধারণ মানে অধিকারী যে অফিসার, সেটা আসলে সরকারের মূল অফিস। কারণ আমরা দেখেছি অনেক সময় খোদ প্রধান উপদেষ্টা একটা কথা বলার পর 24 ঘন্টার ভেতরে সেই কথাটা অন্যভাবে অন্য আঙ্গিকে বলে দিয়েছেন এবং সাজিয়ে দিয়েছেন শফিক সাহেব। তার মানে শফিক সাহেবের কথাটাই আসলে প্রধান উপদেষ্টার অফিসের কথা। তো সেটা যদি হয় এবং সে অলরেডি পক্ষপাতিত্ব করে থাকে, তাহলে অনেকেই অনেক ধরনের মানে খুঁজতে চেষ্টা করবে এবং হয়তো আসলে হিডেন অনেক মানে আছে, কারণ উনি বলেছেন তো ভাই এর আগে। সেই কারণে ওই জিনিসগুলো যদি না থাকতো, তাহলে আমি শুধুমাত্র ধরে নিতাম যে এখানে আলাদাভাবে আলোচনা করার কিছু নেই। সজ্জন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব অসুস্থ, আরেকজন সজ্জন ব্যক্তিত্ব ওনার অসুস্থতার জন্য ওনার সুস্থতা কামনা করে ওনার সম্বন্ধে দুটো এক্সট্রা ভালো কথা বলেছে, যে আপনি ভালো, আপনাকে সবাই ফলো করলে সবাই ভালো হতো। হয়তো এগুলো আরেকটু বিবেচনা করে বলা উচিত। বাট আমাদের দেশে দেখেছি আমরা হঠাৎ করে কেউ মাস্টার মাইন্ড হয়ে যায়, অনেক কিছু কথা বলার সময় আমরা খুব বেশি বিবেচনা না করে কথাগুলো বলি। এইটা হয়তো আরেকটু সাবধানতা বজায় রাখা ভালো। জি, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, একটু পরে ফিরছি।
দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার গতকাল এক অনুষ্ঠানে বলেছেন, শেখ হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচন হবে এটা আমি মনে করি হতে পারে না। তাকে যদি বিচার করতে না পারি তাহলে এই দেশে নির্বাচন হওয়া বা অন্য কোনো সরকার আসা তাদের হাতে বিচারের ভার ছেড়ে দেওয়া, এই অন্তর্বর্তীকালীন সরকার তা করতে পারে না। ব্যারিস্টার ফুয়াদ, ওই অনুষ্ঠানে আপনিও ছিলেন। ফরিদা আক্তার সরকারের অংশ, তাহলে কি নির্বাচন বহুদূর নাকি বিচার খুব সন্নিকটে? না, আমার মনে হয় যে আপা ওই অর্থে বোঝান নাই যে নির্বাচন পিছায়া যাবে, বরং এক্সপেকটেশন হচ্ছে যে একটা দৃশ্যমান বিচার দেখবার আকাঙ্ক্ষা কিন্তু বিএনপি নেতৃবৃন্দ বারবার বলছে যে বিচার প্রক্রিয়াটা কি স্লো হয়ে যাচ্ছে কিনা, আরও স্পিড আপ করার সুযোগ আছে কিনা। এবং চিফ প্রসিকিউটর কিন্তু বারবার এই কথাটা বলছে যে ইনসাফের স্বার্থে যতটুকু গতি যেভাবে মেনটেন করা উচিত সেটা মেনটেন করা উচিত। এবং আজকে দেখলেন সম্ভবত ট্রায়াল শুরু হয়েছে, লাইভ ট্রায়াল চলছে, এবং আশা করা হচ্ছে যেই গতিতে এভিডেন্স প্রসিড করবে হয়তো ডিসেম্বর নাগাদ একটা বিচার দৃশ্যমান হবে আর কি তারা ধারণা করছে। আমার মনে হয় যে এইটার ভিতরে অ্যাটলিস্ট হাসিনার বিচারটা কোনো না কোনো ফর্মে দেখবার একটা প্রত্যাশা নির্বাচনের আগে বিশাল জনগোষ্ঠীর মধ্যে আছে, বিশেষ করে গণ অভ্যুত্থানের পক্ষে যারা। তো সেই জায়গাটাই হচ্ছে যে মানে ফরিদাপা এক্সপেক্ট করছেন এবং প্রত্যাশা করছেন। লার্জলি মোটা দাগে নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টার বক্তব্য হচ্ছে ফাইনাল। এর আগে এই কথাটা বারবার বলা হয়েছে যে বিভিন্ন উপদেষ্টাকে নিষেধ যেমন করা হয়েছে এসব ব্যাপারে কথা না বলা, আর দ্বিতীয়ত হচ্ছে কোন বক্তব্যটা ফাইনাল। যেমন ধরেন গত সপ্তাহে কয়েকটা রাজনৈতিক দলের নেতারা যখন বের হয়ে আসলেন, একজন পার্টিকুলারলি বললেন যে আগামী 5 তারিখে নির্বাচনের 3 তারিখ ঘোষণা করে দিবে। এখন ববি ভাই ওই মিটিংয়ে ছিলেন। এখন আমরা যতটুকু জানলাম প্রফেসর ইউনূস একদম ব্ল্যান্টলি এরকম কোনো কথা বলেন নাই, কারণ এই কথাটা বললে তো আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল যাদের সাথে বসেছেন, বড় 4টা দলের সাথে বসলেন, তারা তো এই কথা বলেন নাই যে আমি 5 তারিখে অথবা 8 তারিখে এটা ঘোষণা করে দেব। তো এই যে বলে যে বিব্রতকর অবস্থায় ফেললেন সবাইকে, ববি ভাই তো মিটিংয়ে ছিলেন, উনি তো বের হয়ে কথাটা বলেন নাই, আরও যারা ছিলেন কেউ বলেন নাই। তো সেই জায়গাতে আমার মনে হয় নির্বাচনকে পিছায় দেওয়ার কোনো বাস্তবতা আমি দেখতে পাচ্ছি না। এটাই একমাত্র সেফ এক্সিট এই সরকারের। বাট অ্যাট দ্য সেম টাইম বিচারকে দৃশ্যমান করা, ইনসাফের যে আন্তর্জাতিক মান আছে সেটাকে মেনে চলা, এবং এর ভিতর থেকে প্রসেসকে যতটুকু ফেয়ার রাখা যায়। পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে আপনি শুরুতে একটু বলছিলেন তারেক রহমান বাসে চড়ে কি চড়ে না। দেখেন, আমি ব্যক্তিগতভাবে এর আগে বহুবার বলেছি, চড়েন তো, লন্ডনে চড়েন। হ্যাঁ, ওইটাই বলছি যে ব্যক্তিগতভাবে আমি বারবার এই কথাটা বলেছি যে বাংলাদেশে প্রজাতন্ত্রের কর্মচারী যারা আছেন এবং যারা নির্বাচিত প্রতিনিধি ইউনিয়ন পরিষদ থেকে একেবারে এমপি মন্ত্রী পর্যন্ত, তাদেরকে আপনার আইন করে সরকারি সেবা নেবার জন্য বাধ্যতামূলক করে দিতে হবে। তাদের সবাইকে সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট নিতে হবে, প্রাইভেট হাসপাতালেও না। বাংলাদেশের এভার কেয়ারে সে যেতে পারবে না, ইউনাইটেডে যেতে পারবে না। বাংলাদেশে সে রাষ্ট্রের দেয়া বাসে চড়তে হবে। বাংলাদেশে তার ছেলে মেয়েদেরকে বাংলা মিডিয়াম সরকারি স্কুলে পড়তে হবে। আপনি যদি সিম্পলি এইগুলোকে বাধ্যতামূলক করে দিতে পারেন, সিঙ্গাপুরে করেছে, তখন দেখবেন এই আমলারা, এই পলিটিশিয়ানরা নিজের ছেলেমেয়ের স্বার্থে ওই স্কুলের মান বাড়াবে, ওই হাসপাতালের মান বাড়াবে, ওই বাসের মান বাড়াবে। কিন্তু যতদিন পর্যন্ত দেখবেন যে বিদেশে পড়াটাকে একটা প্রেস্টিজিয়াস বিষয় তুলে ধরা হয়, বিদেশের হাসপাতালে মরতে গেলেও তারা গর্বিত বোধ করেন যে তারা মরার আগে শেষ নিঃশ্বাসটা আপনার মাউন্ট এলিজাবেথে ছেড়েছেন। বাংলাদেশের বাতাস এত দূষিত যে শেষ নিঃশ্বাসটাও এখানে ছাড়তে পারেন নাই, তার এত কপাল খারাপ ছিল। তো এই প্রসেস যদি আমরা ফেস করতে না পারি, তাহলে আপনি দেখবেন যে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো হবে না। এবং এর আগে যে আপনি একটা পার্টিকুলার ঘটনাকে রেফার করে বলেছেন তদবির এটা সেটা, ওয়াই ইনস্টিটিউশনস ফেইল, একটা বিখ্যাত বই আছে যার লেখকরা আপনার গত বছরে অর্থনীতিতে নোবেল পেয়েছেন, 2জন আমেরিকান ইউনিভার্সিটি প্রফেসর ইকোনমিক্স। তারা পার্টিকুলারলি দেখিয়েছে যে একটা রাষ্ট্র ডেভেলপ কেন করে এবং ডেভেলপ কেন করে না। এইটা বুঝবার জন্য তারা বিভিন্ন দেশের বিভিন্ন উপকরণ বুঝবার চেষ্টা করেছে। যেমন ধরেন কঙ্গো, হাইতি, এই দেশগুলো প্রচুর ন্যাচারাল রিসোর্স আছে, ডায়মন্ডের পাহাড় আছে, অথচ সেই দেশগুলোতে দুর্ভিক্ষ চলছে। গোল্ডের পাহাড় আছে, ম্যাকিনলি যে হাজার হাজার কোটি ডলারের গোল্ড উত্তোলন করছে, কিন্তু সেই দেশের মানুষ দুর্ভিক্ষের মধ্যে আছে। ওয়াই? কোরিয়াতে দেখেন একই ওয়েদার, একই জিওগ্রাফি, একই মানুষ, একই ভাষা, উত্তর কোরিয়াতে দুর্ভিক্ষ চলছে, দক্ষিণ কোরিয়া G8-এর মেম্বার। সাউথ আমেরিকাতে দেখেন যে এই বিশাল ভূখণ্ডের ভিতরে সকল রিসোর্স আছে, কিন্তু কলম্বিয়া ড্রাগের কার্টেলে চ্যাম্পিয়ন হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে দেখেন ইয়েমেন, সিরিয়া, জর্ডান একই অবস্থা। আবার সৌদি আরব দেখেন স্টেবল, এখানে তেল আছে, গ্যাস আছে, দেশ ভালো করছে, কাতার ভালো করছে। এগুলো দিয়ে তারা বোঝার চেষ্টা করছে যে একটা রাষ্ট্র কিভাবে দরিদ্র অবস্থা থেকে ধনী হয়, একটা রাষ্ট্র আবার কেন ধনী অবস্থা থেকে গরিব হয়ে যায়।
এইটার কনক্লুশনে তারা এসছে এবং তারা এসে বলছেন এটার একমাত্র কারণ হচ্ছে ইনস্টিটিউশনস এবং ইনস্টিটিউশনস। যেই রাষ্ট্রে প্রতিষ্ঠান তৈরি হবে না সেই রাষ্ট্রের এই মাইক্রো প্রবলেম আলোচনা করে আপনি সমাধান তৈরি করতে পারবেন না। সমস্যাটা, সংকটের জায়গাটা হচ্ছে ইনস্টিটিউশন বিল্ডিং। প্রতিষ্ঠান তৈরি না হওয়া পর্যন্ত বাসে চড়া বলেন আর বিশ্ববিদ্যালয়ের ভিসির ফেসবুকে স্ট্যাটাসে রেকমেন্ডেশন বলেন, এটা রেজলিউশন হবে না। দর্শক, আমার মনে হয় ব্যারিস্টার ফুয়াদ যেমনটা বললেন যে রাজনীতিবিদদের যারা আসলে জনগণের সেবক হিসেবে কোনো দায়িত্ব নেবেন তাদেরকে আসলে সরকারি বাস বা সরকারি হাসপাতাল, তাদের সন্তানদের জন্য সরকারি ইনস্টিটিউটে পড়াশোনা বাধ্যতামূলক করা উচিত, যেটা সিঙ্গাপুরে আছে। আমরা তো সিঙ্গাপুর হতে চাই বা হয়ে গিয়েছিলাম। আমার মনে হয় 90% রাজনীতিবিদ রাজনীতি করেই ছেড়ে দেবেন। আপনাদের কি মন্তব্য সেটা নিশ্চয়ই এই অনুষ্ঠান যখন আপলোড হবে ইন্টারনেটে আপনাদের মন্তব্য জানাবেন। রবিউল আলম, ছাত্রদলের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের নেতা তারেক সাহেব লন্ডনে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন, তাই না? আমরা সবাই চাই, তাই না? উনি আসবেন, আমাদের নেতৃত্ব দিবেন, আমাদের পথ দেখাবেন। প্রধান উপদেষ্টা কেবল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বসে নির্বাচনের সময় নির্ধারণ করতে পারেন কিনা, এটা আসলে আজকে জনসম্মুখে এত বড় জনসমাবেশে তিনি এমন বললেন। তাহলে এমনটা যদি হয় সরকারের প্রশ্ন মানে নিরপেক্ষতা তো প্রশ্নবিদ্ধ হয় না? উপলব্ধি তো প্রধান উপদেষ্টার। তিনি যদি মনে করে থাকেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বলার প্রয়োজন আছে, নিশ্চয়ই তিনি উপলব্ধি করে বলেছেন। তবে এটা তো ঠিক যে বিএনপির সাথে কথা বলা মানে বাংলাদেশের সিংহভাগ মানুষের সাথে কথা বলা, বিএনপির সাথে আলোচনা করা মানে পুরো বাংলাদেশের সাথে আলোচনা করা। তার কারণ হচ্ছে বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দল, বৃহত্তর রাজনৈতিক দল, বারবার রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণ কর্তৃক ম্যান্ডেট প্রাপ্ত রাজনৈতিক দল এবং অভিজ্ঞ রাজনৈতিক দল। এখন ধরেন বিএনপির সাথে আলোচনা করা যদি কেউ মনে করে যে এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে, তো প্রধান উপদেষ্টা তো নতুন একটি রাজনৈতিক দল, এখনও নিবন্ধন পায়নি, রাজনৈতিক দল হিসেবে ঘোষণাপত্র অনেকটা অস্পষ্ট বা নাই, মূলনীতি নাই, গঠনতন্ত্র নাই। আপনার নিবন্ধন পাওয়ার এখনো পর্যন্ত আজ পর্যন্ত 6টি শর্তই পূরণ হয়নি। তারাও তো নীতি নির্ধারণ পর্যায় থেকে অনেক সিদ্ধান্ত নিচ্ছেন। জামাতের আমির সাহেব যখন যে কথা বলেন তখন আর সমালোচনা হয় না, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে অবশ্যই আলোচনা করলেই সমালোচনা হয়ে যায়। সেভাবে দেখার কোনো সুযোগ নেই। নিশ্চয়ই প্রধান উপদেষ্টা জানেন কোন ইস্যুতে কার সাথে কথা বলে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে এবং নিরপেক্ষ থেকে একটা নির্বাচনের আয়োজন করতে হবে, সেটা তিনি জেনে বুঝে দায়িত্ব নিয়েই করেছেন। তবে আমরা মনে করি যে নির্বাচনে আমাদের যে দাবি ছিল ডিসেম্বরের মধ্যে করতে হবে, প্রধান উপদেষ্টার অঙ্গীকার ছিল প্রথমে জুনে, তারপরে তিনি বলেছিলেন এপ্রিলে, তারপর থেকে আলোচনার মাধ্যমে তিনি মনে করেছেন যে ফেব্রুয়ারি উপযুক্ত সময়। এবং আমাদের আগেও কিন্তু জামাতের আমির বলেছিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ঈদের রোজার আগে সেটাই উপযুক্ত সময়। অর্থাৎ সব কিছু বিবেচনা করা হয়েছে। অর্থাৎ এটাকে যদি কেউ মনে করে যে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে, তাদেরকে আমরা বলতে চাই তারা যেন প্রধান উপদেষ্টার সাথে 8-10টা মিটিং করে এসে সেই নিরপেক্ষতার জায়গার ঘাটতিটা পূরণ করুক, তাদের যদি কোনো বক্তব্য থেকে থাকে। নির্বাচন আপনার জনগণের ক্ষমতায়ন, একটা নির্বাচিত সরকার হচ্ছে একমাত্র বৈধ এবং ধরেন বাঞ্ছিত সরকার একটা দেশের জন্য, সেটার জন্য জাতি অধীর আগ্রহে বসে আছে। আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি এবং জনগণের অবাধ ভোটের মাধ্যমে দেশে রাষ্ট্রে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠাতা করাই হচ্ছে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ। এবং রাজনৈতিক দল হিসেবে আমাদের সহযোগিতা করা দরকার, দাবি জানানো দরকার, ভোটের উপর আস্থা রাখা দরকার এবং নির্বাচিত যদি জনগণ করে তাহলে জনগণের শাসন প্রতিষ্ঠিত করা, রাষ্ট্র ব্যবস্থাপনায় আমাদের অংশ থাকা দরকার বলে আমরা মনে করি। সেই অঙ্গীকার থেকে বলেছি। জি ববি হাজ্জাদ, বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ছায়া দেখছেন সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার যেভাবে পরিচালিত হচ্ছে তাতে আমরা অন্তর্বর্তী সরকারের উপরে শেখ হাসিনা সরকারের ছায়া দেখতে পাচ্ছি। সেই একই রকম স্বৈরতন্ত্র, একই রকম জনগণের উপর বিভিন্ন ধরনের নিপীড়ন, একই রকম বৈষম্যমূলক ব্যবস্থা টিকিয়ে রাখা হচ্ছে। তাহলে কি ইউনূস সরকার ছায়া হাসিনা সরকার? এটা বলার আগে ছোট্ট একটা ক্ল্যারিফিকেশন দিই। ওই প্রধান উপদেষ্টা কি বলেছিল লাস্ট আলোচনায়? প্রধান উপদেষ্টা পরিষ্কার বলেছিল কয়েকদিনের ভেতরে নির্বাচনের তারিখ ডিক্লেয়ার উনি নিজে করবে। এটা যখন আমি নিজে তাকে জিজ্ঞেস করি যে কয়েকদিন মানে কি, তখন একসাথে প্রেসউইংয়ের 3জন বলে উঠেছে 5ই অগস্ট।
আমি আবার পরিষ্কার বিশ্লেষণ দিলাম। তার মানে তিনি স্পষ্ট করেই বলেছেন, এবং এটা মানে ডিউরিং দ্য মিটিং এর পরে না, এবং তখন প্রধান উপদেষ্টা সুন্দর করে একটা সুন্দর হাসি দিয়েছেন, যেটা উনি ইউজুয়ালি দিয়ে থাকেন। সো উনি তখন যেহেতু না করেননি এবং কথাটা উনি শুরু করেছেন কয়েকদিনের ভেতরে অফিসিয়াল ডিক্লারেশন দেবেন, এবং ওনার প্রেস উইং এর 3 জন একসাথে, আমরা যে কোনো 3 জন একসাথে একটা কথা বলতে পারবো না যদি আমরা আগে আলোচনা করে না থাকি। মোস্তফা জামাল হায়দার যা বলেছেন তা সত্য। তাহলে তখন জি প্রথম সারিতে আমরা বসা ছিলাম, পিছের সারিতে প্রেস উইং এর 4 জন বসা ছিলেন। সো তার ভিতরে 3 জন একসাথে আওয়াজ দিয়ে উঠেছেন 5ই আগস্ট। সো সেইখান থেকে 5ই আগস্ট মোস্তফা জামান হায়দার সাহেব বলেননি, আমি বলেছি, উনি বলেছেন কয়েকদিনের ভেতরে বা 3-4 দিনের ভেতরে। সো এই 3-4 দিন মানে কি, কয়েকদিন মানে কি, যখন আমরা বিশ্লেষণ চেয়েছি তখন প্রেস উইং থেকে বলেছে 5ই আগস্ট। তো সেখান থেকে এটা পরিষ্কার তারা বলেছে, অন্য কোনো দলকে কেন বলে নাই এটা তাদের যা জিজ্ঞেস করেন ভাই। জি যে প্রশ্নটা ছিল, জি মানে আনু মোহাম্মদ স্যার ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ছায়া দেখছেন এই সরকার। এখানে কিছুভাবে আমি মনে করি যে প্রফেসর আনু মোহাম্মদের কথার কিছু হয়তো রাইট টোনস আছে। শেখ হাসিনার সরকার যে ক্রাইমসগুলো করেছে, আনস্পিকেবল ক্রাইমস দেশ এবং জাতির বিরুদ্ধে, এগুলো ছিল ক্রাইমস অফ কমিশন, মানে সে করেছে, তার অর্ডারে হয়েছে, তার লোকজন করেছে। এরপর আমরা আশাবাদী ছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার এসে কাঠামোগত উন্নয়নের কিছু কাজ করবে, নতুন নির্বাচনের কাজ করবে, অনেক জায়গা থেকে অনেক কাজ করতে চেষ্টা করবে। আমরা যেটা দেখলাম যে আশানুরূপ এমন কিছুই অন্তর্বর্তীকালীন সরকার করেন নাই। সো সেখান থেকে যদি ওই জায়গায় আসেন যে হাসিনা করেছে ক্রাইমস অফ কমিশন, অন্তর্বর্তীকালীন কমিশন, আর অন্তর্বর্তীকালীন সরকার করেছে ক্রাইমস অফ অমিশন, তারা না করে ক্রাইমস করেছে। সো যেটা হয়েছে যে যেহেতু ইনারা করেন নাই, শেখ হাসিনার আমলে অনেক কিছু যেগুলো যেভাবে চলছিল এখনও সেই অনেক কিছু সেইভাবে চলছে। কারণ আপনি দাপ্তরিকভাবে দেখেন, যেমন ফুয়াদ একটা কথা বললো, আসিমগলু লেভিনসনের বইয়ের কথা বললো, ওয়াই নেশনস ফেইল। ওয়াই নেশনস ফেইলের মেইন জিনিস ছিল ইনস্টিটিউশন। শেখ হাসিনা 15 বছর ধরে প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ভঙ্গুর করেছে, কোর্ট সিস্টেম থেকে শুরু করে পুলিশ সিস্টেম বলেন, যে কোনো মন্ত্রণালয় বলেন, ইভেন বিশ্ববিদ্যালয় বলেন, সবগুলোকে ভঙ্গুর করেছে। এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসে ইদার ওনারা তাড়াতাড়ি নির্বাচন দিতেন, একই সাথে এগুলো একটু রিফর্ম করার চেষ্টা করতেন, কিন্তু ওনারা না এগুলো রিফর্ম করার বড়ভাবে চেষ্টা করেছেন, না ওনারা নির্বাচন নিয়ে এখন আমরা সন্দিহান। সো সেই জায়গা থেকে আমরা বলবো তাদের ক্রাইমস অফ অমিশনের কারণে এখনও কিছু দূর অনেক ওই প্রবলেমগুলো চলে আসছে। আলাউদ্দিন মোহাম্মদ, অন্তর্বর্তী সরকারকে নানাভাবে বাধা দেয় রাষ্ট্রের যে কাঙ্ক্ষিত আমূল পরিবর্তন সেটি সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে একটা সেমিনারে উপদেষ্টা এই মন্তব্য করেন। সরকার একটি দেশের সবচেয়ে ক্ষমতাশালী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে কে বা কারা বাধা দিয়ে কাঙ্ক্ষিত আমূল পরিবর্তন করতে দেয়নি বলে মনে করা হচ্ছে? গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই সরকারের প্রতি জনসমর্থন বলেন, সব দলের রাজনৈতিক সমর্থন বলেন, সবই ছিল। সরকারের একজন অংশীদার যখন বলেন যে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা যায়নি কোনো একটা বাধার কারণে, মানে সেটা আসলে কেন সেই বাধা মোকাবেলার পথে না হেঁটে আপোষ করলো সরকার? এরকম প্রশ্ন তো উঠতেই পারে। এই প্রশ্ন যখন উঠেছে এখন প্রায় 1 বছর পরে, আমরা কিন্তু একই সাথে এটাও বলতে পারি যে 5 আগস্টের পরে আমরা বিগত আওয়ামী লীগ সরকার যেভাবে চিন্তা করেছিল যে বাংলাদেশের জনগণ ক্ষোভে ফেটে পড়ে তাদের বাড়ি ঘর দখল করে নেবে, হত্যাকাণ্ড ঘটাবে বিভিন্নভাবে, কিন্তু আমরা একটা সুন্দর রিকনসিলিয়েশন দেখেছি। আমরা 3 দিন ছাত্র জনতার নেতৃত্বে দেশ পরিচালিত হয়েছে, কোনো সরকার ছিল না। তারপর আমরা দেখেছি যে এখানে রাজনীতিবিদদের দ্বারা গণঅভ্যুত্থানের যেই আপনার হিস্সা, যেই আপনার গণঅভ্যুত্থানের উপর যে পলিটিক্যাল সেটেলমেন্ট, সেটা আপনার পরিবর্তন অথবা কক্ষিগত করার চেষ্টা। তারপর আমরা দেখি যে যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের সাথে সমন্বয় করে এমন একটি নেতৃত্ব যেটা এখন বাংলাদেশকে পরিচালনা করছে। স্বাভাবিকভাবে এখানে অনেকগুলো ক্ষমতার ব্লক আছে যারা সবাই নিজেকে মনে করে যে তারা এই গণঅভ্যুত্থানের হিস্সাদার এবং তারা এই গণঅভ্যুত্থান তাদের কারণে হয়েছে, তাদের ছাড়া হতো না। সো তারা কিন্তু রাষ্ট্রকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে রাষ্ট্রকে আপনার বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, রাষ্ট্র যখন যেটা বললেন যে ক্রাইমস অফ অমিশনের দিকে ধাবিত করেছে, ঠেলে দিয়েছে। কিভাবে ঠেলে দিয়েছে আপনি দেখেছেন যে আপনার যেটা বলে মিলিটারির সাথে আপনার সরকারের যে সম্পর্কের মধ্যে একটা সময় এসে দেখা যায় অনেকগুলো জায়গায় আমরা অনাস্থা তৈরি হয়েছে বলে জনমনে একটা
সংকট তৈরি হয়েছে, জনমনে একটা চিন্তা তৈরি হয়েছে। একই সাথে আবার যেই সমন্বয়কগণ গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আপনার সেনা সদর দপ্তরে ডেকে নিয়ে তাদেরকে কি প্রস্তাব দেওয়া হয়েছে, আবার সেটা কাজ করেছে কি করে নাই, অনেকগুলো ঘটনা কিন্তু অন্তরালে ঘটেছে। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো যে আমলাতন্ত্র এবং জনপ্রশাসনে কিন্তু বড় কোনো পরিবর্তন কেউ করতে পারেনি, না পারার কারণে বারবার, এবং যেহেতু এখন চলমান যে রাজনীতি ছিল, রাজনৈতিক দলগুলো যখন সরকার পরিচালনা করে তাদের একটা বড় পাওয়ার বেস থাকে জনগণের মধ্যে, সাংগঠনিক সক্ষমতাটা তখন সরকারকে সহযোগিতা করে সরকারকে স্ট্রং হওয়ার ক্ষেত্রে। এই সরকারের তো সত্যিকার অর্থে কোনো রাজনৈতিক দল পরিচালিত সরকার না হওয়ার কারণে তাদের কোনো সাংগঠনিক ভিত্তি নেই যেটা আসলে সরকারকে সংহত এবং শক্তিশালী করতে পারে। যদি এই ব্যর্থতাটা মনে হয় যে সরকারের ব্যর্থতা, আসলে সরকারের ব্যর্থতা না, ব্যর্থতাটা আমাদের সামগ্রিক ব্যর্থতা, আমাদের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, যারা সরকারের শ্যাডো রাজনৈতিক দল হয়ে উঠতে পারে নাই এই সরকারকে সহযোগিতা করার ক্ষেত্রে, সরকারকে বাধ্য করতে পারে নাই, সরকার কঠোরভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ থেকে শুরু করে যে সংস্কারগুলো আমরা জনগণ প্রত্যাশা করেছে সেই সংস্কারগুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারকে তারা কোনোভাবে কার্যকর সহযোগিতা করতে পারে নাই। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাদের দলের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে কেউ যদি বাধা সৃষ্টি করে তবে তা জনমত তৈরি করে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান বলেছেন নোট অফ ডিসেন্ট দেওয়া সংস্কার প্রস্তাবগুলো অন্তর্ভুক্ত করে জুলাই সনদ চূড়ান্ত করা উচিত নয়, বরং যেসব বিষয়ে সব রাজনৈতিক দলের ঐকমত্য রয়েছে কেবল সেগুলো নিয়েই জুলাই সনদ চূড়ান্ত হওয়া উচিত। যে বা যারা জুলাই সনদের বেশ কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন তারা যদি ক্ষমতায় আসে তাহলে কি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা যাবে কি না, মানে কারো কারো নোট অফ ডিসেন্ট রেখেই জুলাই সনদ দিলে তা কতটা কার্যকরী হবে আসলে শেষ পর্যন্ত? দেখেন, ডিসেন্টের পজিশনটা রাখা হয়েছে কেন, কারণ ওই তর্কের ভিতরে তো আমি ছিলাম। আর্টিকেল 70 একটা বড় জায়গা ছিল যে দলের এমপিরা দলের পজিশনের বাইরে গিয়ে ভোট দিতে পারবে কিনা, দিলে পরে ফ্লোর ক্রসিংয়ের প্রভিশনে পড়বে কিনা, তার সংসদ সভা চলে যাবে কিনা। বিএনপি প্রস্তাব দিয়েছে 4টা জায়গা বাদে যে কোনো সদস্য দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে। তার ভিতরে একটা হচ্ছে আপনার নো কনফিডেন্স ভোট, দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনার আর্টিকেল 70 বাজেটে দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না। আর থার্ড তারা বলেছে হচ্ছে জাতীয় ইমার্জেন্সি যদি তৈরি হয় তাহলে সেই জায়গাতে ন্যাশনাল সিকিউরিটি প্রফেশনে তারা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না, আর সংবিধান সংশোধনীতে দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না। দুইটার ব্যাপারে সবাই একমত, সকল রাজনৈতিক দল কমিশনে একমত হয়েছে যে কোনো সংসদ সদস্য বাজেটে তার দলের পজিশনের বিরুদ্ধে ভোট দিতে পারবে না, আর নো কনফিডেন্স ভোটে দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না। এখন এই জায়গাতে গিয়ে সবাই স্টাক হয়ে গেছে যে তাহলে আর্টিকেল 70 প্রভিশনটা কি হবে, যেহেতু আমরা সবাই একমত হতে পারছি না তাহলে কি এটা স্ক্র্যাপ করে দেবো, এটা আলোচনায় থাকবে না। তখন পার্টিকুলারলি আমি তখন প্রস্তাব করেছিলাম যে এই ডিসেন্ট প্রভিশনটা রেখে আর্টিকেল 70 যতটুকু আমরা একমত হচ্ছি অতটুকুতেই দেশের বেনিফিট আছে, অলরেডি আছে। আমরা যারা বলছি ওই দুইটা বাদে করতে পারলে আরও ভালো হইতো, এখন একটা পাচ্ছি না। মানে কনসেনসাস তো এমন একটা ব্যাপার, আপনি যদি 100% অ্যাচিভ করতে না পারেন আপনি 70% টার্গেট করেন, 60% টার্গেট করেন, মানে জিরোতে ফিরে যাওয়ার থেকে 60% যদি আমরা অ্যাচিভ করতে পারি দ্যাট ইজ অলসো অ্যান অ্যাচিভমেন্ট। তো সেই জায়গাতে সারা দুনিয়াতে কনসেনসাসে আপনার এই জায়গাগুলো থাকে। যেমন দেখবেন সন্তুল আরমাদের সাথে যখন চুক্তি হয়, যদি এটাকে আমি আনকনস্টিটিউশনাল মনে করি, দ্যাটস কিপিং অ্যাপার্ট, সেটা হচ্ছে দেখবেন যে অনেক প্রভিশন এবং প্রিভিলেজ সন্তুল আরমাকে দেওয়া হয়েছে যেটা সে ডিজার্ভ করে না। তাকে একটা মন্ত্রীর স্ট্যাটাস দেওয়া, প্রোটোকল দেওয়া, একটা সন্ত্রাসী গোষ্ঠীর নেতাকে আপনি এটা দিতে পারেন কিনা, সভারেন্টির প্রশ্ন জড়িত আসছে। কিন্তু বিগার ইন্টারেস্টটা কোথায়, যে একটা ইনসার্জেন্সি এন্ড হয়ে যাবে। তাহলে একটা কনসেনসাসের জায়গাতে আসলে যে আসলে আপনি কতটুকু ছাড় দিয়ে কতটুকু অ্যাচিভ করবেন সেই জায়গাতে হইল এই নোট অফ ডিসেন্টের প্রভিশন আসছে। আসার কারণে যেটা হয়েছে অনেকগুলো আলোচনাতে কিন্তু অগ্রগতি হয়েছে, তা না হলে যেটা হতো কমিশন আরও 20 দিন আগে ব্রেকডাউন করতো, কারণ তখন বিএনপি কিন্তু অলরেডি প্রভিশন নিয়ে ফেলেছে। এনসিসির প্রশ্ন দেখেন, বিএনপি ভেরি টাফ হয়ে গেছে যে এনসিসি আলোচনা হতে পারবে না। তখন কমিশন তখন কি করেছে যে এনসিসির 6টা প্রতিষ্ঠান কি আমরা একসাথে প্যাকেজ আলোচনা করব, না আপাতত নির্বাচন কমিশনটা ওখান থেকে বের করে নিয়ে এসে ওইটা নিয়ে আলোচনা করি।
কৌশলগতভাবে দেখেন কাজটা কিন্তু ফাংশনাল হয়েছে। নির্বাচন কমিশন গঠন নিয়ে আমরা মোটা দাগে সবাই একমত হয়েছি। এখন আমি যদি 6টা অ্যাচিভ করতে যাইতাম অ্যাজ এ প্যাকেজ, তখন কিন্তু আমি কোনোটা অ্যাচিভ করতে পারতাম না। তো এই জন্য হচ্ছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা আসলে ঠিক হয় নাই, সুন্দর হয় নাই, কিন্তু আপনি যদি লার্জার স্কেলে দেখেন এই জায়গাটাতে বেনিফিট আছে। দ্বিতীয়ত হচ্ছে বিএনপিকে আমরা পলিটিক্যালি ফেস করব যে বিএনপির কারণে এটা অ্যাচিভ করা যায় নাই, ওইটা অ্যাচিভ করা যায় নাই, এইটা বলবার স্পেস তো রয়ে গেছে। এবং এটাই তো পলিটিক্স, অন্য রাজনৈতিক দলগুলো তো একজন আরেকজনকে তো পলিটিক্যালি চ্যালেঞ্জ করবে, সেই জায়গাটা তো রয়ে গেছে। ববি হাজ্জাজ, রাষ্ট্র সংস্কারের মৌলিক 19টি বিষয়ে রাজনৈতিক দলগুলো 10টিতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। এমন পরিস্থিতিতে সংস্কার কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। নোট অফ ডিসেন্ট মানে দ্বিমতের নোট বা ভিন্ন মতের নোট, এর মাধ্যমে কি এড়িয়ে যাওয়ার পথ খোলা রাখা হচ্ছে কিনা সামহাউ? দেখেন, যে যেটাতে ভিন্নমত পোষণ করেছে, পয়েন্টটা তো এটাই না যে নির্বাচিত হবার পর আমরা সবাই যে জায়গাগুলোতে ঐক্যমত পোষণ করেছি সেই জায়গাগুলো আমরা বাস্তবায়ন করব। এখন কথার কথা কোনো একটাতে আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি, ঐক্যমত পোষণ করিনি, আমার দল জয়ী হলো, তাহলে ওইটা আমি বাস্তবায়ন করব না। কিন্তু নোট অফ ডিসেন্ট দেননি সাপোজ ফুয়াদের দল এবং ওনারা জয়ী হয়েছেন, ওনারা বাস্তবায়ন করবেন। সো বড় দাগে যেগুলোতে সবাই আমরা ঐক্যমত পোষণ করেছি সেগুলো সব বাস্তবায়িত হবে, যেই নির্বাচন জিতুক না কেন। একই সাথে অবভিয়াসলি নোট অফ ডিসেন্ট নিয়ে যেমন বেশ কিছু আলোচনা এসেছে, তার বিরুদ্ধে আমার মনে হয় ফুয়াদ সুন্দরভাবে জিনিসটা পরিষ্কার করেছে যে এটার একটা প্রয়োজনীয়তা ছিল। দেখেন, যে কোনো সময় আমরা যখন বসি তখন যেই প্রবলেম নিয়ে বসেছি সেই প্রবলেম সবসময় ইউনিক প্রবলেম। সো ওটার সলিউশন আমাদের আসলে ইউনিকভাবেই বের করতে হবে। এবং আমার কাছে মনে হয় যে ঐক্যমত কমিশনের প্রচেষ্টাটা সবসময় ইন আর্নেস্ট ছিল এবং তারা সেই কাজ করে এই যে গতকালের মধ্যে যা জিনিসপত্র শেষ করেছে এবং খুব শীঘ্রই হয়তো তারা পাবলিশ করবেন। সো আমি বিশ্বাস করি যে তাদের দোষারোপ করার মতো কোনো জায়গা নেই এবং প্রত্যেকটা রাজনৈতিক দলও তাদের জায়গা থেকে পুরোপুরিভাবে চেষ্টা করেছে ঐক্যমত কমিশনকে সহযোগিতা করার, যেন আমরা সবাই মিলে এক জায়গায় আসতে পারি। সো প্রত্যেকটা দল অনেক কিছু কনসিড করেছে তাদের আইডিওলজির একটু বাইরে যেও। জি, শেখ রবিউল আলম, 5 আগস্ট বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠান হবে। বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে। গণ অভ্যুত্থানের সকল পক্ষ উপস্থিত থাকবে, কিন্তু ঘোষণাপত্র কে বা কারা পাঠ করবেন সেই বিষয়ে জানেন কিছু? না, জানি। তবে সবাই উপস্থিত থাকলেই পাঠ যেই করুক না কেন, আমার মনে হয় যেটা একটা বড় অর্জনই হবে। এবং আমরা ঐক্যমতের ভিত্তিতে একটা ঘোষণাপত্র এবং একটা জাতীয় সনদ যে করতে সক্ষম হলাম, সেটাই জাতির জন্য বড় অর্জন। এবং এই ঐক্যবদ্ধ থেকে নোট অফ ডিসেন্ট তো থাকবে, এটা তো একটা রাজনৈতিক দলের অবস্থান, তার অধিকারও বটে। কিন্তু আপনি যদি ঐক্যমত কমিশনের সংলাপের অর্জন দেখেন, বড় অর্জন হয়েছে। আমরা অনেক জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় অথবা ধরেন যেগুলি মৌলিক বিষয় একমত হয়েছি। এতটুকু অর্জন নিয়ে যদি আমরা আগামীতে নির্বাচন, কার্যকর পার্লামেন্ট, জনগণের কাছে দায়বদ্ধ থেকে রাজনীতি, ক্ষমতা ছেড়ে দিয়ে পুনরায় নির্বাচন, মেয়াদ শেষে এই প্রক্রিয়াগুলি অব্যাহত রাখতে পারলেই কিন্তু আমাদের রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থাপনা কিন্তু একটা জন আকাঙ্ক্ষা ধারণ করে এগোবে। জনগণের ক্ষমতায়নটা হবে, গণতন্ত্র শক্তিশালী হবে, আর সবচেয়ে ব্যাপার হচ্ছে জবাবদিহি থেকে রাষ্ট্র ব্যবস্থাপনার পথটা কিন্তু প্রতিষ্ঠিত হবে। যার ফলে এই যে অর্জনগুলি আমরা দেখছি গত এক বছরে, সেটা কিন্তু অনেক। যদিও একটা বিতর্ক আছে যে আমাদের একটু সময় বেশি লাগলো, আমি মনে করি যে আমরা যে পথে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি সেটা আমার জাতীয় অর্জন হিসেবে উল্লেখ করার মতো। এবং ঘোষণাপত্র যেই পাঠক করুক না কেন, রাজনৈতিক দল হিসেবে আমাদের সহযোগিতা রয়েছে। আমরা সেখানে উপস্থিত থেকে এটা জাতির অর্জন হিসাবে, জাতির অর্জন মানে আমাদের অর্জন, আমরা সেই সহযোগিতা করতে চাই অব্যাহতভাবে। জি, সময় একদমই শেষ হয়ে এসছে। আলাউদ্দিন মোহাম্মদ, একটা বিষয় একটু জানতে চাই। নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির আপনাদের দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন এটা। মানে নির্বাচন কমিশনের প্রতি এমন গুরুতর অভিযোগ কিসের ভিত্তিতে তুললেন? আপনারা বলেছেন যে নির্বাচন কমিশন একটি মেরুদণ্ডহীন প্রতিষ্ঠান এবং দলীয় উর্দি পরে একটি দলের হয়ে কাজ করছে, তারা সেটা তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে প্রমাণ করেছে, আমরা তাদেরকে এখনো সংশোধনের সুযোগ দিচ্ছি। প্রমাণ আছে? হ্যাঁ, প্রথমত আমরা দেখেছি যে
ইশরাক হোসেন ইস্যুতে নির্বাচন কমিশন তার যেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেনি এবং এটাকে দেখা যায় দুটি দলের মধ্যে এবং সরকারকেও বিতর্কের মধ্যে ফেলে দিয়েছে। তো সেটা মনে হয় নির্বাচন কমিশন একটা দুর্বলতা হিসেবে চিহ্নিত হবে। আর মেরুদণ্ডহীন প্রতিষ্ঠানের জায়গায় আমরা যদি এখন বলি যে এখন নির্বাচন কমিশন পুনর্গঠনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে, আমার মনে হয় যে কমিশন এখন এটা আছে এটা আসলে কিভাবে কাজ করছে সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে কিভাবে আমরা এটাকে পুনর্গঠন করতে পারি। জি, ছোট আরেকটা প্রশ্ন, নতুন বাংলাদেশের বাস্তবতা বিবেচনায় নিয়ে হিংসা বিদ্বেষ এবং অপরাজনীতির চর্চা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মনে হচ্ছে এনসিপিকে ইঙ্গিত করেই তিনি কথাগুলো বলেছেন। এই আহ্বানের বিষয়ে কি বলবেন? সাড়া দিবেন না উপেক্ষা করবেন? না, আমরা ডেফিনেটলি সাড়া আমরা দিচ্ছি এবং আমরা উপেক্ষা করেছি ওই বিষয়গুলো যে বিষয়গুলো আসলে খুব আপত্তিকর ছিল এবং ব্যক্তি আক্রমণ ছিল, সেগুলো উপেক্ষা করে আমরা আসলে এইরকম একটা অবস্থা তৈরি করতে পেরেছি যেখানে পারস্পরিক সম্মান এবং মর্যাদার ভিত্তিতে রাজনৈতিক দলগুলো পরিচালিত হবে এবং সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের সামনে দৃষ্টান্ত স্থাপন করবে যে বাংলাদেশ পরিবর্তন হয়েছে। বাংলাদেশ পুরনো যেই হানাহানির কালচার, সেই যে ঘৃণার কালচার, সেটা আর চাষবাদ বাংলাদেশে হবে না। সবাই মিলে ভাই ভাই ঠাই ঠাই হয়ে নতুন বাংলাদেশ গঠন করবে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, চলতে থাকবে। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকুন।